মানুষ বাঁচায় যে সুপারহিরো, তাকে যদি পুরো শহর একযোগে গালি দেয়, তাহলে ব্যাপারটা কেমন হবে? আজকে আমরা এমন এক অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনার গল্প শুনব, যা আপনার মাথা পুরোপুরি ঘুরিয়ে দেবে। জন হ্যানকক সাধারণ কোনো সুপারহিরো নয়। তার কাছে উড়ার ক্ষমতা, বুলেট প্রুফ শরীর এবং অসীম শক্তি থাকলেও সে একজন তীব্র মদ্যপ, উদাসীন এবং অবিন্যস্ত জীবনযাপনে অভ্যস্ত মানুষ। লস অ্যাঞ্জেলেসের রাস্তায় তাকে পার্কের বেঞ্চে কিংবা ফুটপাতে মদ্যপ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সে সুপারহিরো হিসেবে পরিচিত হলেও শহরের মানুষ তাকে পছন্দ করার চেয়ে ভয় পায় ও ঘৃণা করে বেশি। কারণ সে কোনো অপরাধ থামাতে গেলে ধ্বংস করে ফেলে শত শত কোটি টাকার সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি। ঘটনার সূচনা হয় লস অ্যাঞ্জেলেসের একটি হাইওয়েতে। কতিপয় সশস্ত্র সন্ত্রাসী পুলিশকে গুলি করতে করতে একটি গাড়িতে করে পালিয়ে যাচ্ছিল। বিষয়টি সংবাদ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। পার্কের বেঞ্চে ঘুমিয়ে থাকা হ্যানকককে এক ছোট শিশু এসে ঘুম থেকে উঠিয়ে ঘটনাটি জানায়। অনিচ্ছা সত্ত্বেও হ্যানকক মদের বোতল হাতে নিয়ে লাফিয়ে শূন্যে ওড়ে। সে সোজা গিয়ে অপরাধীদের গাড়ির ছাদে ল্যান্ড করে। সেখানে সে সন্ত্রাসী দলের প্রধানকে ভয় দেখায়, কিন্তু অবহেলা ও বেপরোয়াভাবে গাড়িটি থামানোর চেষ্টা করতে গিয়ে রাস্তার সিগন্যাল পোস্ট, পাশের বিল্ডিং এবং অসংখ্য পথচারীর গাড়ি চুরমার করে দেয়। সে ডাকাতদের ধরে ফেলে বটে, কিন্তু শহর কর্তৃপক্ষের $9 মিলিয়ন 90 লাখ ডলার বেশি ক্ষয়ক্ষতি করে। সবাই যখন তাকে অভিনন্দন জানানোর বদলে ক্ষোভ প্রকাশ করে, হ্যানকক তাদের ওপর আরও বিরক্ত হয়। সে কোনো নিয়ম মানে না, নিজের ইচ্ছামতো চলাফেরা করে এবং সামান্য কথাতেই রেগে যায়। স্থানীয় বারগুলোতে বসে যখন সে দেখে টিভিতে তার সমালোচনা হচ্ছে, সে সব পাত্তাই দেয় না। তার মনোভাব এমন যে সে মানুষকে সাহায্য করতে বাধ্য নয়, কিন্তু বাধ্য হয়ে যখন করে তখন মানুষ তাকে গালি দেয়। পরদিন শহরের একটি রেল ক্রসিংয়ে চরম বিপত্তি ঘটে। রয় এমব্রি নামের এক পিআর, পাবলিক রিলেশনস বিশেষজ্ঞ, তার গাড়িতে করে ঘরে ফিরছিলেন। হঠাৎ রাস্তার যানজটের কারণে তার গাড়িটি ঠিক রেল লাইনের ওপর এসে আটকে যায়। সামনের ও পেছনের গাড়িগুলোর জন্য রয় তার গাড়ি সরাতে পারছিলেন না। ঠিক সেই মুহূর্তেই এক দ্রুতগামী মালবাহী ট্রেন ক্রসিংয়ের দিকে ধেয়ে আসতে থাকে। জীবনের আশা ছেড়ে দিয়ে রয় যখন মৃত্যুর প্রহর গুনছিলেন, ঠিক তখনই অলৌকিকভাবে সেখানে আবির্ভাব ঘটে হ্যানককের। হ্যানকক ট্রেনটি থামানোর জন্য প্রচলিত পদ্ধতি ব্যবহার করেনি। সে নিজে একটি মানব দেহের দেয়াল হয়ে ট্রেনের সামনে শক্ত হয়ে দাঁড়িয়ে যায়। বিশাল গতির ট্রেনটি হ্যানককের শরীরে সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। পুরো ট্রেনের একটির পর একটা বগি লাইনচ্যুত হয়ে চারপাশের ট্র্যাকে আছড়ে পড়ে মারাত্মক ধ্বংসযজ্ঞ চালায়। রয়ের জীবন তো বেঁচে যায়, কিন্তু রেলওয়ের কোটি কোটি টাকার ক্ষতি হয়ে যায়। ট্রেন থামার পর চারপাশের মানুষ হ্যানকককে ধন্যবাদ জানানো দূরের কথা, ক্ষোভে ফেটে পড়ে। তারা চিৎকার করে বলতে থাকে যে সে একজন অযোগ্য ও ধ্বংসাত্মক লোক এবং তার কোনো প্রয়োজন এ শহরে নেই। কিন্তু এই বিশাল জনতার ভিড়ে কেবল রয় এমব্রিই ছিলেন ব্যতিক্রম। রয় হ্যানককের কাছে যান, তার সাথে করমর্দন করেন এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। রয় বলেন, তুমি আমার জীবন বাঁচিয়েছ, আমার স্ত্রী ও সন্তান রয়েছে, আজ আমি তোমার জন্য তাদের কাছে ফিরতে পারছি। রয়ের গাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় হ্যানকক রয়কে কোলে নিয়ে আকাশে উড়ে তার বাড়ি পেছে দেওয়ার প্রস্তাব দেয়। হ্যানককের ল্যান্ডিং বরাবরের মতোই ধ্বংসাত্মক ছিল। সে রয়ের বাড়ির সামনের লনে বিশাল গর্ত তৈরি করে ল্যান্ড করে। রয়ের বাড়িতে যাওয়ার পর হ্যানককের সাথে পরিচয় হয় রয়ের একমাত্র ছেলে অ্যারন এবং স্ত্রী মেরি এমব্রির সঙ্গে। অ্যারন হ্যানককের বিশাল ভক্ত ছিল এবং তাকে দেখে ভীষণ উত্তেজিত হয়ে পড়ে। কিন্তু রয়ের স্ত্রী মেরি হ্যানকককে দেখে অদ্ভুত আচরণ শুরু করে। মেরির মধ্যে এক ধরনের চরম অসন্তোষ, আতঙ্ক ও অস্বস্তি স্পষ্ট ফুটে ওঠে। সে হ্যানকককে একদমই বিশ্বাস করতে পারে না এবং তাকে একজন ধ্বংসাত্মক ও সমাজবিরোধী মদ্যপ হিসেবে গণ্য করে। রয় হ্যানকককে ধন্যবাদ জানাতে তার সাথে রাতের খাবার খাওয়ার আমন্ত্রণ জানায়। খাওয়ার টেবিলে রয়ের ছেলে অ্যারন জানায় যে তাদের এলাকার একটি ছেলে তাকে প্রতিদিন বুলিং করে। হ্যানকক কোনো রকম চিন্তা না করেই তাকে পরামর্শ দেয়, যে ছেলে তোমাকে জ্বালাতন করবে সোজাসুজি তার দুই পায়ের মাঝে একটি কষে লাথি মারবে। এই কথা শুনে মেরি ভীষণ রেগে যায় এবং হ্যানকককে ছোট বাচ্চার সামনে বাজে কথা না শেখাতে বারণ করে। খাবার শেষে রয় হ্যানকককে আলাদা ডেকে নিয়ে একটি প্রস্তাব দেয়। রয় মূলত একজন সৎ এবং পরোপকারী পিআর স্পেশালিস্ট, যে বিশ্বকে একটি ভালো জায়গা বানাতে চায়। রয় হ্যানকককে বলে, তোমার ভেতরে অসীম ক্ষমতা রয়েছে, কিন্তু তুমি তা ব্যবহার করতে জানো না। তুমি মানুষের কাজ বানাও কম, বিয়োগ করো বেশি। আমি চাই মানুষ তোমাকে একজন অপরাধী না ভেবে একজন সত্যিকারের সুপারহিরো হিসেবে সম্মান করুক।
আমি তোমার মেক ওভার করব, তোমার ইমেজ পরিবর্তন করব। হ্যানকক প্রথমে এই প্রস্তাবে হেসে উড়িয়ে দেয়, কিন্তু সে রাতে যখন সে রয়ের ঘরের ছাদে শুয়ে ওপর থেকে রয় ও মেরির কথা শুনছিল, তখন সে বুঝতে পারে সমাজ ও মানুষ তাকে কতটা অপছন্দ করে। নিজের একাকিত্ব ও ঘৃণিত জীবনের কথা ভেবে হ্যানককের মনে পরিবর্তনের ইচ্ছা জাগে। পরদিন হ্যানকক নিজেকে পরিবর্তনের প্রথম ধাপ হিসেবে রয়ের কাছে ফিরে আসে। রয় হ্যানকককে বোঝায় যে লস অ্যাঞ্জেলেস সরকারের কাছে তার বিরুদ্ধে প্রায় 600টিরও বেশি মামলা ও সমন ঝুলে আছে। সরকারের আইনি বাধ্যবাধকতা এবং জনগণের অনুভূতিকে শ্রদ্ধা জানাতে হ্যানকককে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জেলে যেতে হবে। রয় বুঝিয়ে বলে, তুমি যখন জেলে থাকবে তখন শহর বুঝতে পারবে তোমার গুরুত্ব কতটা। তুমি ছাড়া যখন অপরাধের মাত্রা বেড়ে যাবে তখন জনগণই তোমাকে ফিরে পাওয়ার জন্য আকুতি জানাবে। হ্যানকক রয়ের পরামর্শে আদালতে গিয়ে আত্মসংযম দেখায় এবং বিচারকের দেওয়া জেলদণ্ড মেনে নিয়ে কেন্দ্রীয় কারাগারে চলে যায়। কিন্তু একজন সুপার হিরোকে সাধারণ জেলে রাখা সহজ ছিল না। জেলে ঢোকার পরই যেসব অপরাধীদের সে আগে ধরে জেলে পাঠিয়েছিল তারা দল বেঁধে তাকে ঘিরে ধরে ও হুমকি দেয়। এক বিশাল দেহী কয়েদি তাকে অপমান করার চেষ্টা করলে হ্যানকক ক্ষিপ্ত হয়ে যায়। সে পাশের এক কয়েদির মাথা টেনে সেই বিশাল দেহী কয়েদির পেছনে গুজে দেয়। এটি দেখে পুরো জেলের কয়েদিরা ভয়ে স্তব্ধ হয়ে যায় এবং বুঝতে পারে সে জেলে থাকলেও এখনও কতটা শক্তিশালী। এদিকে হ্যানকক জেলে যাওয়ার পর লস অ্যাঞ্জেলেস শহরে অপরাধের গ্রাফ হু হু করে বাড়তে থাকে। ব্যাংক ডাকাতি, ছিনতাই, খুন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে পুরো শহর অস্থির হয়ে ওঠে। পুলিশ প্রশাসন কোনোভাবেই লস অ্যাঞ্জেলেসের অপরাধ সামলাতে পারছিল না। জনগণ এবং সংবাদ মাধ্যম ধীরে ধীরে বুঝতে শুরু করে যে হ্যানকক বেপরোয়া হলেও তার উপস্থিতির কারণেই এতদিন অপরাধীরা ভয়ে থাকত। শহরের মানুষ হ্যানকককে ফিরিয়ে আনার দাবি তুলতে শুরু করে। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি আসে। লস অ্যাঞ্জেলেসের মূল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি বড় ব্যাংকে একদল প্রশিক্ষিত এবং হিংস্র ডাকাত হামলা চালায়। তারা ব্যাংকের ভেতরে বেশ কয়েকজন সাধারণ মানুষকে জিম্মি করে এবং পুলিশের সাথে গোলাগুলি শুরু করে। ডাকাত দলের সর্দার রিডিক অত্যন্ত চতুর ও নিষ্ঠুর স্বভাবের। পুলিশ কোনোভাবেই ব্যাংকে ঢুকতে পারছিল না এবং একজন নারী পুলিশ অফিসার গুরুতর আহত হয়ে রাস্তার মাঝখানে পড়ে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ কমিশনার রয় এমব্রির সাথে যোগাযোগ করেন এবং হ্যানককের সাহায্য চান। জেলখানায় গিয়ে হ্যানকককে বিষয়টি জানানো হয়। হ্যানকক এবার একদম নতুন রূপে আত্মপ্রকাশ করে। সে তার মুখ শেভ করে, অ্যালকোহল স্পর্শ করা বন্ধ করে এবং রয়ের দেওয়া চামড়ার তৈরি ঐতিহ্যবাহী ব্ল্যাক সুপার হিরো স্যুট পরিধান করে। হ্যানকক ব্যাংক ডাকাতির স্থানে উপস্থিত হয়, তবে এবার সে আকাশে ওড়ার সময় বা ল্যান্ডিংয়ের সময় কোনো ক্ষয়ক্ষতি করে না। রয়ের শেখানো নিয়ম মেনে সে পুলিশের কাছে গিয়ে বিনয়ের সাথে বলে, গুড জব অফিসার। পুলিশ অফিসার তাকে জিম্মিদের উদ্ধার করতে বললে হ্যানকক সতর্কতার সাথে এগোয়। সে প্রথমে গুলিবর্ষণের মুখে এক আহত নারী পুলিশ অফিসারকে সুরক্ষিত স্থানে সরিয়ে নেয়। এরপর সে ব্যাংকের ভেতরে প্রবেশ করে কোনো রক্তপাত বা অতিরিক্ত ধ্বংস ছাড়াই চতুরতার সাথে ডাকাতদের এক এক করে বন্দী করে। কিন্তু ডাকাত সর্দার রিডিক তার হাতে একটি ডেটোনেটর সুইচের রিমোট ধরে রেখে হুমকি দেয় যে সে সুইচে চাপ দিলে পুরো ব্যাংক বোমায় উড়ে যাবে। এমনকি সে হ্যানকককে আবার অপদার্থ মদ্যপ বলে গালি দেয়। হ্যানকক মাথা ঠান্ডা রেখে তার হাতের নখ দিয়ে একটি স্পেশাল কৌশল প্রয়োগ করে রিডিকের হাতটিই কেটে ফেলে, যার ফলে ডেটোনেটরটি নিষ্ক্রিয় হয়ে যায়। হ্যানকক নিখুঁতভাবে সবাইকে বাঁচায়। সেদিন বাইরে আসার পর হাজার হাজার সাধারণ মানুষ এবং পুলিশ বাহিনী হ্যানককের জন্য হাততালি দেয়। জীবনে প্রথমবারের মতো হ্যানকক নিজের জন্য করতালির শব্দ শুনতে পায়। হ্যানককের এই অভূতপূর্ব সাফল্যে পুরো শহর আনন্দে মেতে ওঠে। সে রাতে রয় তার বাড়িতে একটি জাঁকজমকপূর্ণ রাতের খাবারের আয়োজন করে হ্যানকককে আমন্ত্রণ জানায়। খাওয়ার সময় তাদের মধ্যে ব্যক্তিগত জীবন নিয়ে কথা শুরু হয়। হ্যানকক জানায় সে মূলত কিভাবে সুপার হিরো হলো তা সে নিজেও জানে না। তার অতীত স্মৃতি বলতে কিছুই নেই। আজ থেকে ৮০ বছর আগে ১৯২৭ সালের দিকে মায়ামির একটি হাসপাতালে তার চোখ খোলে। তার মাথার পেছনের খুলিতে গভীর আঘাতের চিহ্ন ছিল। যখন সে জেগে ওঠে সে দেখে তার স্মৃতি সম্পূর্ণ লোপ পেয়েছে। সে কে, তার নাম কি, তার পরিবার কোথায়, কিছুই তার মনে ছিল না। ডাক্তার যখন তাকে ইঞ্জেকশন দিতে যান তখন সিরিঞ্জের সূঁচ দুমড়ে যায়। এমনকি তার শরীরের সমস্ত মারাত্মক ক্ষত মাত্র কয়েক ঘন্টায় অলৌকিকভাবে নিরাময় হয়ে যায়। হাসপাতালের নার্সরা তাকে জানায় তার পকেটে 2টি মুভি টিকিট ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। এরপর থেকে বিগত ৮০ বছর ধরে সে একই রকম তরুণ ও অমর হয়ে একা একা বেঁচে আছে।
এই গল্প শোনার পর রয়ের স্ত্রী মেরি চোখের জল ধরে রাখতে পারে না। তার এই কান্না ছিল বেশ রহস্যজনক। খাবার শেষে রয় প্রচুর মদ খাওয়ার কারণে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। হ্যানকক রয়কে ধরে নিয়ে বেডরুমে শুইয়ে দেয়। অতঃপর হ্যানকক রান্নাঘরে মেরির কাছে যায় এবং তার দুঃখ প্রকাশের জন্য ধন্যবাদ জানায়। তাদের কথার মাঝে এক ধরনের মানসিক টান তৈরি হয় এবং আবেগপ্রবণ হয়ে হ্যানকক মেরিকে চুম্বন করে বসে। কিন্তু ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য কাণ্ড। মেরি হঠাৎ এক প্রচণ্ড শক্তিতে হ্যানকককে ধাক্কা মারে। সেই ধাক্কায় হ্যানকক রয়ের বাড়ির দেয়াল চুরমার করে উড়ে গিয়ে রাস্তায় দাঁড় করানো একটি গাড়ির ওপর আছড়ে পড়ে। হ্যানকক হতবাক হয়ে ওঠে, কারণ এ পৃথিবীতে তার গায়ে আঘাত করার মতো শক্তি কারও থাকার কথা নয়। মেরি এরপর রান্নাঘরের ছিদ্র হওয়া দেয়াল দিয়ে বাইরে বের হয়ে আসে। সে অতি মানবীয় ভঙ্গিতে লাফিয়ে হ্যানককের সামনে এসে দাঁড়ায় এবং চরম ক্ষোভের সাথে হুমকি দিয়ে বলে, আমার স্বামী ও সন্তানের কাছ থেকে দূরে থাকবে। রয়কে যদি এ বিষয়ে কিছু বলো তবে আমি তোমাকে ধ্বংস করে দেব। পরদিন সকালে রয় ঘুম থেকে উঠে তার ড্রয়িং রুমের দেওয়ালে বিশাল সুড়ঙ্গ দেখে স্তম্ভিত হয়ে যায়। মেরি মিথ্যা বানিয়ে রয়কে বলে যে রাতে হ্যানককের প্রচণ্ড জোরে হাঁচি এসেছিল এবং সেই হাঁচির বাতাসের চোটেই নাকি ড্রয়িং রুমের দেয়াল উবে গেছে। রয় সরল বিশ্বাসে তা বিশ্বাসও করে নেয়, কিন্তু হ্যানকক বিষয়টি সহজে ছাড়তে রাজি ছিল না। সে বুঝতে পারে মেরি কোনো সাধারণ নারী নয়। সে গোপনে মেরির ওপর নজর রাখতে শুরু করে। রান্নাঘরে কাজ করার সময় হ্যানকক লুকিয়ে মেরির দিকে লোহার ভারী পাত্র ছুঁড়ে মারে, কিন্তু মেরির পিঠে লেগে সেটি একদম দুমড়ে যায়, অথচ মেরির গায়ে আঁচড়ও লাগে না। এরপর হ্যানকক একটি ভারী ব্যালন দিয়ে মেরির মাথায় সজোরে আঘাত করে, কিন্তু ব্যালনটি ভেঙে গুঁড়ো হয়ে যায়। হ্যানকক মেরিকে আলাদাভাবে কথা বলার জন্য তার নিজের ফ্ল্যাটে ডেকে পাঠায়। মেরি বাধ্য হয়ে বিকেল 4টায় হ্যানককের আস্তানায় আসে। হ্যানকক জানতে চায়, আমরা কারা? আমাদের মতো কি আর কেউ আছে? মেরি উত্তর দেয়, মানুষ আমাদের বিভিন্ন সময়ে দেবতা, ফেরেশতা বা বর্তমান যুগে সুপার হিরো বলে ডাকে। আমরা একসময় অনেক ছিলাম, কিন্তু এখন শুধুমাত্র আমরা দুজনই এই পৃথিবীতে বেঁচে আছি। যখন হ্যানকক তাদের পূর্বের সম্পর্কের কথা জানতে চায়, মেরি মিথ্যা বলে দাবি করে যে তারা নাকি ভাই বোন। হ্যানকক কথায় বিশ্বাস করে না এবং রেগে গিয়ে বলে, তুমি যদি মিথ্যা বলো তবে আমি এখনই রয়কে গিয়ে সব সত্যি বলে দেব। এ কথা শুনে মেরি চরম ক্ষিপ্ত হয়ে ওঠে। মেরি আকাশে উড়ে যায় এবং হ্যানকককে আক্রমণ করে। শুরু হয় দুজন অতি মানবীয় প্রাণীর মধ্যে এক তুলমহাল যুদ্ধ। লস অ্যাঞ্জেলেসের আকাশে ও রাস্তায় ঝড় বাতাস, বাজ পড়া ও বহুতল ভবনের ধ্বংসলীলা শুরু হয়। মেরি একটি বিশাল টর্নেডো তৈরি করে এবং পুরো একটি বাস তুলে নিয়ে হ্যানককের দিকে ছুঁড়ে মারে। তাদের যুদ্ধের তাণ্ডবে লস অ্যাঞ্জেলেস শহরের মাঝখানে যেন এক কেয়ামতের সৃষ্টি হয়। যুদ্ধ করতে করতে তারা দুজনেই উড়ে গিয়ে রয় এমব্রির অফিসের বিল্ডিংয়ের কাছে পৌঁছায়। রয় জানালা দিয়ে বাইরে তাকিয়ে নিজের চোখে দেখতে পায় তার স্ত্রী মেরি আকাশে ভেসে বেড়াচ্ছে এবং হ্যানককের সাথে মহাজাগতিক যুদ্ধ করছে। যুদ্ধের পর তাদের সবাইকে রয়ের বাড়িতে জড়ো হতে হয়। রয় তার চোখের সামনে দেখা দৃশ্য বিশ্বাস করতে পারছিল না। তার ভালোবাসা, সংসার এবং বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যাওয়ার উপক্রম হয়। রয় মেরির কাছে সত্য জানতে চায়। তখন মেরি অবশেষে 1000 বছরের গোপন সত্য প্রকাশ করে। মেরি কান্নাজড়িত কণ্ঠে বলে যে সে এবং হ্যানকক কোনো ভাই বোন নয়, তারা গত 3000 বছর ধরে স্বামী স্ত্রী। তারা সৃষ্টিকর্তার এমন এক সৃষ্টি যাদের জোড়ায় জোড়ায় তৈরি করা হয়েছিল। তারা যুগে যুগে একসাথে বেঁচেছিল, কিন্তু তাদের এই অমরত্বের সাথে একটি ভয়ঙ্কর নিয়ম যুক্ত রয়েছে। মেরি প্রকাশ করে, আমরা যখন এক অপর থেকে দূরে থাকি তখন আমরা অমর ও অপরাজেয়, কিন্তু যখনই আমরা একে অপরের কাছাকাছি আসি এবং প্রেমে আবদ্ধ হই, তখনই আমাদের শরীরের সমস্ত সুপার পাওয়ার বা ঐশ্বরিক ক্ষমতা ধীরে ধীরে লোপ পেতে শুরু করে। আমরা ধীরে ধীরে সাধারণ মানুষের মতো নশ্বর, দুর্বল ও মরণশীল হয়ে পড়ি। মেরি হ্যানককের শরীরে থাকা নানা ধরনের প্রাচীন ক্ষতচিহ্নগুলো দেখিয়ে ইতিহাস স্মরণ করিয়ে দেয়। সে দেখায় 3000 বছর আগের তরবারির আঘাত, 1850 সালের আগুনে পোড়ার দাগ। এগুলো সবই হ্যানকক পেয়েছিল সাধারণ মানুষের হাত থেকে মেরির জীবন বাঁচাতে গিয়ে, কারণ তখন তারা কাছাকাছি থাকায় দুর্বল হয়ে পড়েছিল। সবশেষে মেরি মায়ামির সেই 80 বছর আগের ঘটনাটি বলে। 1927 সালে তারা মায়ামিতে সাধারণ মানুষের মতো বাস করছিল,
একদিন সিনেমা হলে যাওয়ার সময় একদল ডাকাত তাদের আক্রমণ করে। মেরিকে রক্ষা করতে গিয়ে হ্যানকক মাথায় শেকল ও রডের মারাত্মক আঘাত পায়। সে হাসপাতালে কোমা থেকে জেগে ওঠার পর তার স্মৃতি সম্পূর্ণ মুছে যায়। মেরি তখন বুঝতে পেরেছিল হ্যানককের সাথে সে থাকলে হ্যানকক বারবার মৃত্যুর মুখে পড়বে। হ্যানকককে বাঁচিয়ে রাখার জন্য মেরি তাকে একা ফেলে চিরদিনের জন্য দূরে চলে গিয়েছিল, যাতে হ্যানকক তার ক্ষমতা ফিরে পায় এবং নিরাপদ থাকে। এই করুণ ও সত্য জানার পর হ্যানকক চরম মানসিকভাবে ভেঙে পড়ে। সে বুঝতে পারে মেরির ভালোবাসা কতটা গভীর ছিল যে সে হ্যানককের জীবনের নিরাপত্তার জন্য নিজের ভালোবাসা কোরবানি দিয়ে এতদিন দূরে ছিল। হতাশাগ্রস্ত হ্যানকক একা একটি মদের দোকানে যায়, কিন্তু সেখানেই ঘটে চরম বিপত্তি। সেই মদের দোকানে ডাকাতি হচ্ছিল। আগের নিয়ম অনুযায়ী হ্যানকক অপরাধীদের ধরতে যায়, কিন্তু সে বুঝতে পারেনি যে মেরির কাছে থাকার কারণে তার শরীরের সুপার পাওয়ার ইতিমধ্যেই অর্ধেকের বেশি কমে গেছে। ডাকাতদের একজন হ্যানকককে লক্ষ্য করে পিস্তল থেকে গুলি চালায়। আশ্চর্যজনকভাবে গুলিটি হ্যানককের বুক ও পেটে বিদ্ধ হয় এবং তার শরীর থেকে অঝোর ধারায় রক্ত পড়তে শুরু করে। ৮০ বছরের ইতিহাসে এই প্রথম হ্যানকক ব্যথায় চিৎকার করে ওঠে এবং রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে দ্রুত সংকটাপন্ন অবস্থায় লস অ্যাঞ্জেলেস হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে মেরি ও রয় হাসপাতালে ছুটে আসে। ডাক্তাররা হ্যানককের শরীর থেকে গুলি বের করার চেষ্টা করছিলেন, কিন্তু তার অবস্থা ক্রমশ আশঙ্কাজনক হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে জেলের মধ্যে যে ব্যাংক ডাকাত সর্দার রিডিকের হাত হ্যানকক কেটে ফেলেছিল, সে প্রতিশোধ নেওয়ার জন্য আরও কিছু সশস্ত্র গ্যাংস্টারকে সাথে নিয়ে পুলিশকে হত্যা করে হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে। রিডিক জানতে পেরেছিল হ্যানকক এখন হাসপাতালে দুর্বল ও সাধারণ মানুষের মতো পড়ে আছে। তারা হ্যানককের আইসিইউ কক্ষে ঢুকে অ্যালোপাথারি গুলি চালাতে থাকে। মেরিকে লক্ষ্য করে গুলি চালানো হলে মেরি হ্যানকককে বাঁচাতে গিয়ে নিজের বুকে দুটি গুলি খায়। মেরি ও হ্যানকক দুজনেই মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায়, কারণ তাদের দুজনের শরীরই তখন এক অপরের উপস্থিতিতে সম্পূর্ণ দুর্বল হয়েছিল। হাসপাতালের সেই ঘরে চরম রক্তক্ষয় শুরু হয়। দুর্বল হ্যানকক নিজের শেষ শক্তিটুকু দিয়ে দুজন ডাকাতকে আছাড় মেরে হত্যা করে, কিন্তু প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা রিডিক তার বেঁচে থাকা একমাত্র হাত দিয়ে বন্দুক উঁচিয়ে হ্যানককের মাথায় গুলি করতে উদ্যত হয়। হ্যানককের নড়াচড়া করার ক্ষমতা ছিল না। ঠিক তখনই পিছন থেকে রয় এমব্রি এসে একটি ফায়ার এক্স আগুন নেভানোর কুঠার দিয়ে রিডিকের হাতে সজোরে আঘাত করে তার সেই হাতটিও কেটে ফেলে এবং হ্যানকককে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করে। তবে আসল বিপদ তখনও কাটেনি। ঘরের ভেতরে মেরি ও হ্যানকক পাশাপাশি পড়ে থাকায় দুজনেরই হার্টবিট বা হৃৎস্পন্দন প্রায় বন্ধ হয়ে আসছিল। ইসিজি মেশিনে লাইনের স্পন্দন সোজা হয়ে আসছিল। হ্যানকক বুঝতে পারে যদি সে মেরির কাছে আর কয়েক মুহূর্ত থাকে তবে মেরি মারা যাবে এবং সে নিজেও মারা যাবে। পৃথিবীকে রক্ষা করার জন্য এবং মেরিকে বাঁচিয়ে রাখার জন্য হ্যানকককে এখন একটাই কাজ করতে হবে, মেরির থেকে বহু বহু দূরে চলে যাওয়া। মরণাপন্ন ক্ষত ও প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে হ্যানকক হাসপাতালের বিছানা থেকে উঠে দাঁড়ায়। সে শরীরের সমস্ত শক্তি এক জায়গায় করে আইসিইউর শক্ত কাচের জানালা ভেঙে বাইরে লাফিয়ে পড়ে। মাটিতে আছড়ে পড়ে মারাত্মকভাবে আহত হওয়া সত্ত্বেও সে থামেনি। সে একের পর এক বিশালাকার লাফ দিয়ে লস অ্যাঞ্জেলেস শহর থেকে মাইলকে মাইল দূরে চলে যেতে শুরু করে। হ্যানকক যত দূরে যেতে থাকে হাসপাতালে থাকা মেরির ইসিজি মেশিনে তত লাইফ সিগন্যাল ফিরতে শুরু করে। মেরির বন্ধ হয়ে যাওয়া হৃৎস্পন্দন আবার সচল হয়, ক্ষত নিরাময় হতে শুরু করে। ওদিকে হ্যানককও লস অ্যাঞ্জেলেসের সীমানা ছাড়িয়ে বহু দূরে যেতেই তার নিজের ক্ষতগুলো অলৌকিকভাবে সেরে যায় এবং সে তার পুরনো অপরাজয় শক্তি ও উড়ার ক্ষমতা সম্পূর্ণ ফেরত পায়। কয়েক মাস পরের ঘটনা। রয়, মেরি এবং তাদের ছেলে অ্যারন নিউ ইয়র্কের একটি পার্কে সুন্দর বিকেল উপভোগ করছিল। রয় ও মেরির মধ্যকার সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে যায় এবং তারা সাধারণ এক সুখী পরিবার হিসেবে জীবনযাপন করতে থাকে। হ্যানকক এখন নিউ ইয়র্ক শহরের সবচেয়ে বড় রক্ষক। সে এখন আর উদাসীন, মদ্যপ বা ধ্বংসাত্মক কোনো লোক নয়। সে এখন ব্ল্যাক স্যুট পরা এক পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও শ্রদ্ধেয় সুপারহিরো। হ্যানকক রয়কে ফোন করে ধন্যবাদ জানায় যে রয় তাকে একজন প্রকৃত মানুষ ও হিরো হতে সাহায্য করেছে। রয় আকাশে তাকিয়ে দেখে রাতের চাঁদের বুকে হ্যানকক তার ক্ষমতার দ্বারা রয়ের তৈরি করা সেই বিশেষ হার্ট শেপ লোগোটি খোদাই করে দিয়েছে, যা ছিল রয়ের পিআইআর কোম্পানির লোগো। এরপর হ্যানকক নিউ ইয়র্কের এক বিশাল বিল্ডিংয়ের ওপর দাঁড়িয়ে
রাতের শহরের শান্ত বাতাস উপভোগ করে এবং এক অপরাধীকে ধরার জন্য হাসি মুখে আকাশের বুকে ডানা মেলে উড়ে যায়।